দেশ এবং দেশের অর্থনীতির হালচাল নিয়ে আলোচনা অনুষ্ঠান চলতে হওয়ায় স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আজ আমরা আলোচনা করব কান্ট্রি ব্র্যান্ডিং নিয়ে। সহজ ভাষায় যদি বলি, একটি দেশকে বিশ্বের বাকি দেশ যেভাবে চেনে, যেই ভাবমূর্তির জন্য চেনে, সেটাই হচ্ছে কান্ট্রি ব্র্যান্ডিং। এই গুরুগম্ভীর বিষয় নিয়ে আজকে আমরা যার সঙ্গে আলোচনা করব, তার পরিচয়টা দেওয়ার জন্য একটু ভূমিকা না করলে ভীষণ অন্যায় হয়ে যাবে। তিনি বাংলাদেশের রীতিমতো একজন কিংবদন্তি। বলা হয়ে থাকে তার পদাঙ্ক অনুসরণ করে এখন পর্যন্ত বাংলাদেশের বিপণন ব্যবস্থায় যে পরিবর্তন সেটি সাধিত হয়েছে। আমরা কথা বলছি হালাল সাবানের আইডিয়া যার মাথা থেকে বেরিয়েছিল সেই সৈয়দ আলমগীরের সঙ্গে। সৈয়দ আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। সৈয়দ আলমগীর তার এই আইডিয়ার জন্য ফিলিপ কটলারের প্রিন্সিপালস অফ মার্কেটিং বইতে উদ্ধৃত হয়েছেন এবং সেখানে এই আইডিয়ার কৃতিত্ব হিসেবে উনাকে বারবার উল্লেখ করা হয়েছে। আমরা আজ কথা বলবো সৈয়দ আলমগীরের সঙ্গে কান্ট্রি ব্র্যান্ডিং নিয়ে। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, বাংলাদেশের যে বর্তমান কান্ট্রি ব্র্যান্ডিং সেটা আসলে কি? আপনারা জানেন যে বাংলাদেশ যদিও অনেক দিন হয়ে গেছে জন্ম হয়েছে, কিন্তু বিভিন্ন কারণের কান্ট্রি ব্র্যান্ডিংটা খুব একটা ভালো হয় নাই। আপনি জানেন যে একটা ব্র্যান্ড হলো এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি অন্যান্য সমসাময়িক জিনিসের তুলনায় আপনি তাকে আলাদাভাবে ভাবতে পারবেন। যেমন ধরেন আমাদের অনেক দেশ আছে, সেই তুলনায় দেশের তুলনায় বাংলাদেশ, হোয়াট ইজ দ্য ডিফারেন্ট দেন আদার কান্ট্রিজ। তা আমরা এমন কিছু খুব একটা অনেক কিছু করতে পারি নাই এই 50 বছর বা 54 বছরে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেক সাকসেস হয়েছে। আমাদের ইকোনমি কিন্তু অনেক বেড়েছে। আপনি দেখেন, আমরা যখন ওয়ার অফ লিবারেশন হয়েছে তখন মাত্র কয়েক কোটি লোক ছিল, তাতেই আমাদের কিন্তু খাদ্যের অভাব ছিল। আজকে আমাদের প্রায় 18-19 কোটি লোক, কিন্তু আমাদের খাদ্যের অভাব তেমন নাই। আমরা এখানে কিন্তু একটা আমরা সংস্কার করতে পেরেছি বা আমরা উন্নত করতে পেরেছি, আমাদের প্রযুক্তিকে উন্নতি করতে পেরেছি। একইভাবে আমাদের যে মৃত্যুর হার এখন অনেক কমে গেছে, লিটারেসির হার অনেক বেড়েছে। আজকে বাংলাদেশের প্রায় 1.5 কোটি 2 কোটি লোক দেশের বাইরে কাজ করছে, তারা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে। কাজেই দেশের ব্র্যান্ডিং একেবারে যে খারাপ হয়েছে তা না, তবে আমাদের তো এক্সপেকটেশন ডেফিনেটলি অনেক হাই। আমরা এই যে দেশের, আমি যে দেখি আমাদের দেশে যে লোক সংখ্যা, এই লোক সংখ্যাটাকে আমরা অনেকেই মনে করি যে আমাদের জন্য একটা বিপদ। নো, আসলে তা না। কিন্তু আমাদের যে লোক সংখ্যা, এইটাই হলো আমাদের মেইন শক্তি। আমি দেখি আমাদের লোকেরা অনেক কর্মঠ, আমাদের ছেলেমেয়েরা। আর আমাদের সবচেয়ে বড় সুবিধা হলো এটা একটা কান্ট্রি অফ ইয়াং জেনারেশন। এখানে বৃদ্ধ লোক খুব কম, এখানে সবই ইয়াং পিপুল। কাজেই এদের অনেক ভবিষ্যৎ আছে এবং এরা আজকে যা শিখছে তারা অনেক দিন তারা এটা কন্ট্রিবিউট করতে পারবে। সেই হিসাবে যেটা প্রফেসর ইউনুস প্রায়ই বলেন, যেটা ইয়াংদের জায়গা, এটা ইয়াংরা কিছু একটা করছে, তো এটা কিন্তু সত্য কথাই, এটা কথাটা উনি ভালোই বলেন। তবে এই ইয়াংদেরকে ঠিক পথে নেওয়াটা হলো আমাদের একটা কর্তব্য এবং এটাকে ব্র্যান্ডিংয়ের জন্য আমাদের হেল্প করবে। আর একটা কথা বলি আপনাকে, আমি নিজে চেক করে দেখেছি, বিকজ আমি তো সারা বিশ্বের অনেক দেশে যাই, বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে যাই, বিভিন্ন জায়গায় ব্যবসায়িক কারণে যাই। আমি দেখি আমাদের দেশের লোকেরা যেরকম, আমাদের ছেলেরা যেরকম মেরিটেরিয়াস, এরকম মেরিট কিন্তু খুব কম আছে। এরা কিন্তু কোনো দেশের সাথে, উন্নত দেশের কোনো দেশের সাথে কম না। এবং আশেপাশে দেশের যেগুলো আমি নাম বললাম না, তাদের সম্মান রক্ষার্থে যে তাদের চাইতে কিন্তু আমরা অনেক বুদ্ধিমান। আমাদের ছেলেরা কথা বললেই বুঝে, কিন্তু তারা হয়তো সুযোগটা পায় নাই। যে সবচেয়ে সুযোগ পায় না রাজনীতিক কারণে, আর অন্য কোনো কারণ নাই। রাজনীতিক কারণে, কারণ যারা যারা এখানে আমাদের দেশকে গাইড করেছে, সুদীর্ঘ কাল যাবৎ গাইড করেছে, তারা কিন্তু সুন্দরভাবে গাইড করে নাই। গত 15 বছর বা 17 বছরে যেটা সবচেয়ে লস হয়েছে, আমরা অনেক কিছুতেই লস হয়েছি। আমরা আর্থিক দিক দিয়ে আমাদের খুবই খারাপ অবস্থা হয়েছে, কিন্তু সবচেয়ে খারাপ হয়েছে শিক্ষার দিক দিয়ে। একবার এইটা পড়াচ্ছে, একবার কারিকুলামে এইটা আনতেছে, আরেকবার ওইটা আনতেছে। কেন আনতেছে, কী জন্য আনতেছে, তার কিন্তু কোনো চেষ্টা করে। অথচ শিক্ষাই কিন্তু জাতির মেরুদণ্ড, আমরা সবসময় জানি, এবং এই শিক্ষার মাধ্যমে কিন্তু আমাদের ভবিষ্যৎটাকে গড়ে উঠবে। এই জায়গাটাতে খুবই একটা খারাপ অবস্থা হয়েছে। এই জন্য ব্র্যান্ডিংটা এতটা ভালো হয়নি। আরও ব্র্যান্ডিং ভালো হয়েছে আমাদের খেলাধুলার জন্য, ভালো হয়েছে, এটা স্বীকার করতে হবে। ক্রিকেট আমাদেরকে চিনাই দিছে, এখন আর কেউ বলে না বাংলাদেশ কোথায়, এটা কি ভারতের পার্ট, এটাকে জিজ্ঞেস করে না, আমাদেরকে কিন্তু বাংলাদেশ বলে চিনে। ইয়েস, কারণ বাংলাদেশ বেশ কিছু করে অনেক সময় তারা খুব ভালো ভালো রেজাল্ট করে দেখিয়েছে। এই যে ব্র্যান্ডিং যে একদম হয়নি তা না। যদি আমরা হিসেব করি, সস্তা শ্রম, দুর্যোগ, প্রাকৃতিক মানুষ সৃষ্ট,
কিংবা রাজনৈতিক অস্থিরতা, এই ব্র্যান্ডিং গুলো তো স্যার আমাদের কপালে জুটেছে। এইটা থেকে বের হওয়ার উপায়টা কি? মানে আমরা আসলে এখন যদি ভাবি যে বাংলাদেশকে নতুন একটা আস্থার জায়গা তৈরি করতে হবে সারা বিশ্বের কাছে, আমরা আসলে কি করব? আমাদের দেশের নেতৃত্বের কিন্তু খুবই একটা অভাব। আজকে যিনি নেতৃত্ব দিচ্ছেন উনি ঠিক আছেন, উনি কিন্তু খুব ভালো একজন নেতা, এবং ওনার কথা কেউ কিন্তু এখন পর্যন্ত বলে না। ইভেন আমার পার্টি যে বিএনপি কখনো কিন্তু বলে না যে ডক্টর ইউনূস একজন উপযুক্ত লোক না, উপযুক্ত লোক, কিন্তু উনি একা কিছু করতে পারবেন না। ইট হ্যাজ টু বি এ সেটিং। তাই বলছি না যে ওনার উপদেষ্টা সব খারাপ, না, এটাও না। এটা কি জানেন, এটা তো একটা কান্ট্রির সেটিং আছে। এইভাবে যেমন ধরেন একজন প্রধানমন্ত্রী থাকবে, তার একজন প্রেসিডেন্ট থাকবে, তার একটা স্পিকার থাকবে, একটা পার্লামেন্ট থাকবে, সেখানে পার্লামেন্ট মেম্বাররা থাকবে, 4 থেকে 50-60 জন মন্ত্রী থাকবে, এক একজন মন্ত্রী এক একটা মন্ত্রণালয় থাকবে। তারা প্রত্যেকে যদি ভালোভাবে কাজ করে, আমরা খারাপ রেফারেন্সটা না দিই, যদি ভালো করে কাজ করে তাহলে কিন্তু তারা অনেক কন্ট্রিবিউশন রাখে। এবং আজকে যে দেখেন এই সরকারের মধ্যে সবচেয়ে যে অসুবিধাটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। নাম্বার 1 প্রবলেম ইজ ল অ্যান্ড অর্ডার, নাম্বার 2 ইজ অর্থনীতিটাকে কন্ট্রোল করতে পারতেছে না। ল অ্যান্ড অর্ডার পারছে না কেন? এইখান থেকে কি করে আপনি আমার বাড়ি কেন্দুয়াতে, নেত্রকোনা ডিস্ট্রিক্টের, ওইটা আপনি কেমনে কন্ট্রোল করবেন? ওইখানে যদি আজকে এমপি থাকে, একজন এমপি থাকে, পার্লামেন্ট মেম্বার থাকে, একজন উপজেলা চেয়ারম্যান থাকে, সে কিন্তু এটা কন্ট্রোল করবে। আজকে ইউএনও সাহেব কন্ট্রোল করতে যাচ্ছে, তাকে কেউ মানতে চায় না। তারপরে আপনার ওসি সাহেবকে তো মানেই না, কারণ পুলিশ তো একেবারে বিপর্যস্ত অবস্থায় আছে। তো এই অবস্থার জন্যই কিন্তু আমাদের একটা লিডারশিপ দরকার। এই জন্যই কিন্তু আমরা বারবার বলছি যে গণতন্ত্র তাড়াতাড়ি আসা দরকার, নির্বাচন তাড়াতাড়ি আসা দরকার। কারণ কি জানেন, আপনি নিজে লক্ষ্য করে দেখেন, কোনো জায়গায় একনায়কতন্ত্র করে কিন্তু অনেক জায়গায় ভালো করেছে, এবং সে নায়কও খুব ভালো ছিল, কিন্তু অনেক দিন সেটা পারে না। যে বিএনপির যে আজকে যতটুকু আপনি দেখেন, এর কিন্তু মোস্ট পপুলারিটি কেম ফ্রম জিয়াউর রহমান, অ্যান্ড অলসো সাম অফ দ্যাম ফ্রম বেগম খালেদা জিয়া। এটা নিয়েই তো আমাদের মেইন, আমাদের কিন্তু শক্তি এটা। তো কাজেই আমার মনে হয় যে এই আপনি যেটা বললেন যে কী করলে এটা হয়, এর জন্য কিন্তু একটা নেতৃত্ব ভালো লাগবে, এবং সেই নেতার আশেপাশে যারা থাকবে, বা মেম্বার অফ দ্য পার্লামেন্টস অথবা মেম্বার অফ দ্য মিনিস্ট্রিয়াল কাউন্সিল, দে অলসো হ্যাভ টু বি ভেরি ভেরি গুড। লাইক জিয়াউর রহমান সাহেবের সবাই বলে উনার মিনিস্ট্রি ছিল গোল্ডেন মিনিস্ট্রি। প্রফেসর ইব্রাহিমের মতো লোক স্বাস্থ্যমন্ত্রী, প্রফেসর শামসুল হকের মতো লোক কি বলে পররাষ্ট্রমন্ত্রী। এরকম ধরনের লোকজন দিয়ে, শিক্ষিত লোক দিয়ে, এবং যারা জিনিসটা বুঝে, যে জায়গায় যে সেটিং, এটা তো শিক্ষিত লোকের ব্যাপার। পার্লামেন্ট এবং আপনার এই মন্ত্রী পরিষদ, এগুলো কিন্তু শিক্ষিত লোকের দরকার। কাজে আমার মনে হয় এটা করলে ব্র্যান্ডিংটা বেটার হবে। স্যার, আমরা তো অনেক ক্ষেত্রে দেখি যে নেগেটিভ ব্র্যান্ডিং থেকে পজিটিভ একটা রেজাল্ট আসে। বাংলাদেশের ক্ষেত্রে যেমন গত 1 দশকের কথা যদি বলি, অনেক নেগেটিভ ব্র্যান্ডিং তো হয়েছে। এখন এইটাকে আমরা বদলাবো কিভাবে? এইটাকে আমরা কিভাবে মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফেলতে পারি? আপনি তো কর্পোরেটে অসংখ্যবার এই জাদু দেখিয়েছেন, আমরা কি এরকম কিছু এক্সপেক্ট করতে পারি যে কি করা যেতে পারে? দেখেন, আমি বলি যেটা হচ্ছে যে আমরা যে আমি একটা পার্টি বিলং করি। আমি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, আপনি জানেন। কিন্তু আমার যেটা বলার কথা, যে আজকে যে জিয়াউর রহমান তারেক রহমান সাহেব যেভাবে দেশটাকে পরিচালনা করার অনেক কথা কিন্তু বলতেছেন, যেটা আপনিও শুনতেছেন, আমিও শুনতেছি। তার মধ্যে একটা 31 দফা উনি একটা দিয়েছেন। আমরা কিন্তু সাধারণত কোনোভাবে ঠাট্টা হিসেবে নেই, 19 দফা দিয়েছে, 31 দফা দিয়েছে, 6 দফা দিয়েছে, 32 দফা। নো, হি ইজ ভেরি সিরিয়াস অন দ্যাট। হি হ্যাজ আস্কড আস টু প্রিচ দিস অ্যামাং অল পিপল। আমাদের গ্রামে গঞ্জে আমরা নিজেরা কিন্তু আমি তো নিজে যে গ্রামে যাই, যে এই 31 দফার প্রত্যেককে বুঝাই, 31 দফার কাগজ আবার প্রিন্ট করে ওটা ওইখানে দিই। তো এই 31 দফার মাধ্যমে যে আমাদের ব্যাড ব্র্যান্ডিংটা হয়েছে, আজকে যদি বিএনপি ক্ষমতায় আসে এবং সত্যিকার অর্থে, এবং যেটা বারবার তারেক রহমান সাহেব বলছেন যে আমি এটাকে ইমপ্লিমেন্ট করব। দেখেন, এখন বলতে পারেন যে ইমপ্লিমেন্ট না করে, এটা কিন্তু ইমপ্লিমেন্ট না করার একটাই রেজাল্ট, নেক্সট টাইম ইউ উইল নট বি এবল টু কাম। কারণ আপনি যদি এখন শেখ হাসিনার মতো জোর করে থাকতে চান বা বিভিন্ন পলিসি করে থাকতে চান, that days are over, and BNP has never done it in the past and will never do. আপনি দেখলেন যখন উনি বলল যে না, মানেই না কোনো মতে যে না কেয়ারটেকার সরকার লাগবে, একটা ইলেকশন করে ওটাকে জাস্টিফাই করে কিন্তু কেয়ারটেকার সরকার দিয়েই উনি কিন্তু দিয়েছেন। আমরা কি বলি, আমরা কোনো একটা পাবলিকের কাছে কোনো একটা দিই,
প্রপোজাল দেই যে দেখেন আমি যদি পাওয়ারে যাই তা আমি এইটা করব। আজকে বিএনপির যে 31 দফা যদি সত্যি বাস্তবায়ন হয়, এটা ঠিক আপনি যেটা বলছেন, এটা 360 ডিগ্রি ঘুরে যায়, এটা দেখবেন যে একেবারে মানে উল্টা ব্র্যান্ডিং হয়ে গেছে, গুড ব্র্যান্ডিং হয়ে গেছে। তার মানে রাজনীতি থেকে আমাদের ভবিষ্যৎ ব্র্যান্ডিং এর উপকরণগুলো আমরা পেতে পারবো। শুধুমাত্র রাজনীতি কেন, মানে সাংস্কৃতিক চর্চা কিংবা পৃথিবীর অন্যান্য দেশে আমরা যেমন দেখি যে কালিনারি বা অন্যান্য যে জিনিসগুলো বা চলচ্চিত্র, এই জিনিসগুলো যেমন উঠে আসে ব্র্যান্ডিং এর পার্ট হিসেবে, আমরাও কি আমাদের দেশকে এরকম একটা জায়গায় নিতে পারি যেখানে আমাদের সংস্কৃতি পৃথিবীর সবার কাছে একটা গ্রহণযোগ্য জায়গায় পৌঁছবে, আমাদের চলচ্চিত্র, আমাদের এই সব কিছু মিলিয়ে কি আমরা একটা নতুন ব্র্যান্ড তৈরি করতে পারি কিনা বাংলাদেশের জন্য? কোনো একটা ব্র্যান্ডিং যখন করে না, একটা কথায় ব্র্যান্ডিং হয় না। আপনি যদি আজকে আমার যে যতগুলি ব্র্যান্ড আমি বাজারে দিয়েছি, আমার জীবনে হয়তো আমাকে একজন ছবির উপরে আমার ব্র্যান্ডগুলো লিখতেছিল, সে লিখে শেষ করতে পারে না আমি কত ব্র্যান্ড দিয়েছি বাজারে, তো ওই দিয়ে আমাকে ছবিটা সে প্রেজেন্ট করছে। তা এখন আমি যখন একটা জিনিস ব্র্যান্ড করি, আমি শুধু 100% হালাল সাবান বলে ছেড়ে দিই নাই কিন্তু, বা এসএ লবণ মেধা বিকাশে বলি, মেধা বিকাশে সাহায্য করে বলে ছেড়ে দিই নাই। এর জন্য কিন্তু আরও এটা একটা কথা, এটা একটা প্রপোজাল, মানে একটা প্রমিস, এ প্রমিস টু দি জেনারেল পিপল। সো এরকমভাবে কান্ট্রি ব্র্যান্ডিংয়ের সময়ও আমাকে একটা প্রমিস দিতে হবে যে আমি এই প্রমিস করি যে আমি এই করব, যেটাতে যেহেতু এটা কান্ট্রি সেহেতু এটাকে কিন্তু অনেকগুলি বলতে হয়েছে, 31টা হইতে পারে, 35টা হইতে পারে। এখন 31টা পরে আপনি হয়তো এটা বললেন যে এই জিনিসটা বাদ পড়ছে, তখন দেখবেন খুঁজে একটা কোনো জায়গার মধ্যে এটাকে ঢুকানো যায়। তো যতটুকু পারা গেছে কিন্তু এটা অ্যাকোমোডেট করা হয়েছে, ইট ইজ দি মেজর থিং দ্যাট হ্যাড বিন অ্যাকোমোডেট। এখন রাজনীতি ছাড়া কিন্তু এগুলো হবে না। রাজনীতি হলো প্রথম একটা কারণ, আপনি যখন দেশটাকে আপনি যদি মনে রাখেন, আপনি তো ছোটো ছিলেন, আমার তো জিয়াউর রহমান সাহেবের সাথে মনে আছে, উনি যখন দেশটাকে পরিচালনা করলেন না, সব দিক দিয়ে পরিচালনা করলেন, উনি কিন্তু এই টেলিভিশন সেন্টারে নিজে যেতেন, বাচ্চাদের অনুষ্ঠানে উনি বসে থাকতেন, উনি যে কোনো জায়গায় ছেলেপেলেদেরকে নিয়ে হিজবুল বাহারে উনি গিয়ে ট্রিপ করতেন। ওইখানে কি বলেন, একটা মানুষ বলতে পারে একটা প্রেসিডেন্ট 10 কোটি লোকের প্রেসিডেন্ট, উনি কি, তখন হয়তো 10-12 কোটির লোক ছিল, যে উনি কি করে কয়েকটা ছাত্র ফার্স্ট হয়েছে পরীক্ষায় এদেরকে নিয়ে ঘুরতেছে? নো, এটা কিন্তু এখনও বলে। ওই দিনের একজন মৌলানা সাহেব উনি বলতেছে, দেখলাম ইয়েতে টেলিভিশনে, যে আমি ছিলাম সেই হিজবুল বাহারে, আমি ওনাকে এই প্রশ্ন করছিলাম, ওনারই উত্তর দিচ্ছে, ওনার মতো এরকম একটা মানে গুণী মানুষ এবং ধার্মিক, মানে উল্টা ওনাকে কোরআন শরীফের আয়াত থেকে ওনাকে প্রশ্ন করছে, তো উনি নিজে ওয়াজ সারপ্রাইজড। কাজে এই যে এই সব লাগবে, হ্যাঁ, এই যে আমরা যখন একটা কথা বললাম 100% হালাল সাবান, তার সঙ্গে কিন্তু তার মোড়কটা খুব ভালো করতে হয়েছে, তার সঙ্গে কিন্তু গন্ধটাকে সুন্দর দিতে হয়েছে, পারফিউমটা, তার সাথে কিন্তু আপনার সাবানে ফেনা যাতে ভালো হয় এটা ভালো দিতে হয়েছে। এভরিথিং হ্যাজ টু বি গুড অ্যান্ড ফাইন, অ্যাজ ইউ সে, অ্যালাইন হতে হবে। হ্যাঁ, অ্যালাইন হতে হলে কিউলিনারি বললেন, আপনি বললেন আমাদের চলচ্চিত্র, আপনি বললেন আমাদের এই যে সংস্কৃতি, আপনি বললেন আমাদের টিভি যে ইয়েগুলো যাচ্ছে। দেখেন তো, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখি, আমাদের যে টিভিতে যে নাটকগুলো যায়, ইজ ইট ফার মোর বেটার দেন এনি অফ দি ইন্ডিয়ান সিরিজ। আমরা দেখি না বলে হয়তো টিভির আমাদের যে বিজ্ঞাপনগুলো বিরক্ত করে বলে যেরকমটা করে, বিজ্ঞাপন ছাড়া চলবে না, এটাকে আরও ওরা যেভাবে বিজ্ঞাপনটা করে একটা সময় গিয়ে করে, এরকম হয়তো অনেক বুদ্ধি টুদ্ধি করতে হবে। আদারওয়াইজ অ্যাক্টাররা আর এই যে আপনার কন্টেন্ট এক্সেলেন্ট, আপনি ইউটিউব খুলে আর দেখেন, তখন তো এত বিজ্ঞাপন থাকে না, খুব ভালো লাগবে আপনার কাছে। কাজেই আমাদের এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের ব্র্যান্ডিং করতে হবে। বাংলাদেশের বিপণন জগতে আপনি এখনো একজন জীবন্ত কিংবদন্তি। বাংলাদেশে এটা খুব ঘটে যে যিনি একটা আইডিয়ার প্রবর্তন করেন তিনি সাধারণত এটা কৃতিত্ব পান না। আপনার ক্ষেত্রে এটা ব্যতিক্রম হয়েছে, আপনার যে আইডিয়া ছিল সেটা কৃতিত্ব আপনি পুরোপুরি পেয়েছেন। ফিলিপ কটলারের বইতে আপনাকে উদাহরণ হিসেবে সারা পৃথিবীর মানুষ এখন পড়ে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে হালাল সাবান বিপণন করতে চাওয়ার যে ইচ্ছাটা, এই যে হঠাৎ করে একটা মানে আউট অফ দ্য বক্স থিঙ্কিং, এইটা আপনার কাছে কিভাবে এলো, এইটা আমাকে একটু বলেন। এটা হলো কি জানেন, আমার ছোটোবেলা থেকে আউট অফ বক্স কিছু করার ইচ্ছা থাকে সবসময়। আমি কিন্তু সাধারণ একটা মানুষ যা করে এটা আমি করতে চাই না। এইটা তো আপনি একটা দেখলেন, তারপরে যে আমি বলে দিলাম এসিএ লবণ মেধা বিকাশে সাহায্য করে, এটা কেউ চিন্তাও করবে না যে একটা মেধার সাথে লবণটা নিয়ে গেছে, কিন্তু দিস ইজ ট্রু। এসিএ লবণ মেধা বিকাশে সাহায্য করে। আমরা এক মেধাবী বাংলাদেশের স্বপ্ন দেখি, কে স্বপ্ন না দেখে মেধাবী বাংলাদেশ হইতে। যে কান্ট্রি ব্র্যান্ডিংটাতেও আমাকে এইরকম ধরনের কিছু একটা বলতে হবে। বাংলাদেশ মিনস যেটা আমাদের বলতেছে, ঠিকই উনিও বলতেছে এই চিফ অ্যাডভাইজার, যে বাংলাদেশে একটা এরকম জায়গা ওরকম জায়গা, এই যে এখানে ইনভেস্টমেন্টের একটা ফোরা হলো, এখানে একটা ভালো বক্তৃতা হইলো, হইলো, যেদিন এখানে হইলো ওই দিন পর এই দিনে কিন্তু বাটার পুরাইলো আর কোক বাইঙ্গে ফেলাইলো। ওই লোকগুলা কি দেখে না, কোক হলো ওয়ার্ল্ডের কোকা কোলা। আপনাকে জানাই কোকা কোলা 10 ইয়ার্স ছিল এবং
আমার স্পষ্ট মনে আছে ইটস নেম ভ্যালু ওয়াজ নাথিং লেস দেন অ্যাবাউট $100 বিলিয়ন। এইরকম ধরনের কিন্তু আর খালি শুধু কোকাকোলার নামটার ভ্যালু ছিল। আপনি এখন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সামনে একটা ইলেকশন হলে আমরা হয়তো দেখব বিএনপি ক্ষমতায় আসছে, সেই ক্ষেত্রে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার একটা সুযোগ আপনার হাতে আসবে ইনশাআল্লাহ। আমার প্রশ্ন যে এই হালাল সাবানের মতন একটা ছক্কা মারা আইডিয়া, এই ব্র্যান্ডিং নতুনভাবে আর কোনো আইডিয়া আনতে পারবেন কিনা? বাংলাদেশ একটা সুন্দর একটা দেশ, এটা কিন্তু নাইসলি ফোকাসড কখনোই করা হয়নি। আমরা আশা করি আজকে যে আমরা বিএনপি যদি সত্যি পাওয়ারে যেতে পারি, আমরা ইলেকশন সুন্দরভাবে হয়, আমরা পাওয়ারে যেতে পারি, তারেক রহমান সাহেব আমাদের নেতা হিসাবে আছেন, এবং আজকে যে কাউন্সিলস আছে এটা দিয়ে আমরা সবাইকে মিলে আই উইল বি এবল টু ফাইন্ড আউট এ ওয়ে by which I can focus Bangladesh, a country of lot of hopes and a country of really to be proud of. বাংলাদেশকে ব্র্যান্ডিং করার অনেক সুযোগ আছে। গত বছরে আমাদের যে আজকে যে রিপোর্ট বেরিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের থেকে, যে এটাতে দেখা যাচ্ছে বাংলাদেশে যে আমাদের যে একদম দরিদ্র যে তাদের সংখ্যা আগে ছিল 7.7, এবারে বছর যে পরিস্থিতি দেখা যাচ্ছে এইটা 9.3-তে হয়ে যাবে। অর্থাৎ 1,58,00,000 লোক দারিদ্র সীমার নিচে থাকবে। দারিদ্র সীমা মানে তো আপনি জানেন, ওয়ার্ল্ডে বলে $2.15 যারা কামায় নিচে, কিন্তু আমাদের বাংলাদেশ আরও লিস্ট দিছে 3,822 টাকা কামাইতে পারেন এবং খরচ করতে পারেন, তিনি কিন্তু দারিদ্র সীমার উপরে। কিন্তু এইটাও নাই, 1,59,00,000 লোক, 30 লক্ষ লোক যোগ হবে। জাতীয় দারিদ্র আছে এখন 20, এটা হয়ে যাবে 22.9, এবং সেটার সংখ্যা হলো 3,80,00,000 লোকের মতো। নট ফর এনি আদার রিজন বাট ফর স্টার্টিং দিস ওয়ার্কস উই নিড টু হ্যাভ ইলেকশন। কারণ দেশে যদি একটা নির্বাচিত সরকার না থাকে, এই যে আমরা যে এত ইনভেস্টমেন্টের জন্য এত খরচ করলাম, এত ইন্টারকন্টিনেন্টাল হোটেল করলাম, বিরাট বক্তৃতা দিলাম, দিনের শেষে কিন্তু খুব বেশি একটা রেজাল্ট পাওয়া যায় নাই। যে 3টা কোম্পানির নাম বলতে পারে না, এই 3টা কোম্পানি এখানে ইনভেস্ট করবে, বলছে 3,100 কোটি টাকা ইনভেস্টমেন্ট হবে, বাট কারা? আরে ভাই, ইনভেস্টমেন্ট যে হবে 3-4টে কারণ তো আছে, ইনভেস্টমেন্ট হবে না। 1 নম্বর কারণ হলো যে দেশের কোনো গণতান্ত্রিক সরকার নাই। পরবর্তী গণতান্ত্রিক সরকার এসে বলবে যে না, তুমি যে নিয়মে আসছিল ওই নিয়ম আমি মানি না, এখন তোমাকে আমি রিপেট্রেশন করতে দিব না, প্রফিট রিপেট্রেশন করতে দিব না। কে জানে কে না, ওরা তো বুঝে আপনি টাকা এক জায়গায় ইনভেস্ট করেন, আপনি শিওর হয়ে নেবেন না। দ্বিতীয়ত হলো এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সে দেখতেছে, আর তৃতীয়ত হলো ইনফ্রাস্ট্রাকচার কোথায়, ইনফ্রাস্ট্রাকচার কোথায়? খালি বলেন, কিন্তু আপনি তো বলেন না যে এরকম হবে, কেন হবে, কিভাবে হবে, ওটা কিন্তু নাই। যে আপনি যেহেতু প্রাইভেট সেক্টর থেকে এসেছেন এবং প্রাইভেট সেক্টর অনেক বড় একটা অংশই আপনার চেনা জানা এবং আপনি দীর্ঘদিন কাজ করেছেন, সরকারের কথা আমরা বলছি, রাজনীতির কথা বলছি, কিন্তু প্রাইভেট সেক্টর কি এই বাংলাদেশের আস্থার ভাবমূর্তিটা তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে? আমরা কি ভাবতাম ইউনিলিভারের মতো কোম্পানি ছাড়া ওয়ার্ল্ড ওয়াইড চলে না। আমি এসে বললাম 100 ভাগ হালাল সাবান, ওইটা তো 6 মাস বন্ধ ছিল ফ্যাক্টরি। কয়েকদিন আগে ওয়ার্ল্ড হালাল সামিট হয়ে গেল ইস্তাম্বুলে, পুরো মার্কেট ব্যবস্থাই চেঞ্জ হয়ে গেছে। ইয়েস, এই এট দিস মোমেন্ট কিছু হালাল, ফুডে হালাল, ফান্ডে হালাল, টাকা পয়সা, আপনার পোশাকে হালাল, গায়ের সেন্ট পর্যন্ত, হ্যাঁ গায়ের পারফিউমটা পর্যন্ত হালাল। এই মিলে আপনি সবই জানেন প্রায় এখন পর্যন্ত $5 ট্রিলিয়ন এখন পর্যন্ত হালালের মার্কেট হোল ওয়ার্ল্ডে। ইট উইল বিকাম $30 ট্রিলিয়ন। তারপরে দেখেন আপনার খাদ্য, কে হালাল খাদ্য খেতে না চায়? জাপানের মতো জায়গায় আমি সেদিন গেলাম, হালাল নন হালাল ফুড সব ক্লাসিফাই করে দিয়েছে। তো জাপান তো এইসব মানেও না কোনো কিছু, এত ধর্মই মানে টানো না। আজকে দেখেন আপনি হালাল চেম্বার হয়েছে এই ম্যাকডোনাল্ড একটা আমেরিকান কোম্পানি, তো সব জায়গায় হালাল কর্নার হয়েছে। তো এই জন্যই মানুষের একটা প্রপোজিশন যখন আমরা দিব, আল্লাহ দিলে এই প্রপোজিশন এমনি, এটা ফিলিপ কটলার সাহেব তার বইয়ে লিখে ফেলাইছে না, সে চিন্তা ভাবনা করে লাগছে যে ইট উইল ফ্লারিশ অ্যান্ড ইট উইল স্টে। আমি থাকবো না, কিন্তু এটা কিন্তু থাকবে। তো এই জন্যই বলছি যে আমাদের প্রাইভেট সেক্টরের অনেক অবদান আছে। এটা আজকে মালয়েশিয়ার এখানে মালয়েশিয়ান হাই কমিশনার সেদিন একটা অনুষ্ঠানে আমাকে বললো যে দিস কেম ফ্রম বাংলাদেশ, হালাল ওয়ার্ড কেম ফ্রম বাংলাদেশ অ্যান্ড এলিয়ান ফ্রম বাংলাদেশ মিস্টার আলমগীর হ্যাড ইন্ট্রোডিউসড ইট। এটা কম গর্বের ব্যাপার না, এটা আমরা প্রাইভেট সেক্টর থেকেই করেছি। এই যে প্রাইভেট সেক্টর বিজ্ঞাপনগুলো দেয়, টেলিভিশনে দেয় বা সোশ্যাল মিডিয়াতে দেয়, কিংবা আমরা অন্যান্য যে ট্র্যাডিশনাল মিডিয়াগুলো দেখি সেখানে যে বিজ্ঞাপনগুলো দেয়, এই বিজ্ঞাপনগুলো বাংলাদেশের ব্র্যান্ডিং কেন্দ্রিক হতে পারে কিনা? আপনার এই ক্ষেত্রে পরামর্শটা কি? হ্যাঁ, হতে পারে। আপনার বাংলা এই যে বিজ্ঞাপনগুলো যে করে, এটা বাংলা এই যেমন ধরেন আমি যেগুলো বিজ্ঞাপনগুলো করেছি, আমি কিন্তু সবসময় বাংলাদেশকে মনে রেখেই করেছি।
ইট হ্যাজ গন বিয়ন্ড বাংলাদেশ, কান্ট্রির বাইরে চলে গেছে, কিন্তু প্রাইমারিলি কিন্তু বাংলাদেশের জনগণের দিকে লক্ষ্য করে, বাংলাদেশের দিকে লক্ষ্য করে কিন্তু আমি করেছি। আপনারা জানেন যে এইসব ব্র্যান্ডিংয়ের কারণে ইভেন চ্যানেল আই এবং ব্র্যান্ড ফোরাম কিন্তু আমাকে তারা 1999-এ আমাকে তারা বেস্ট মার্কেটিং সুপারস্টার হিসাবে ভূষিত করেছে। অ্যান্ড দেন এ ক্যাশ অ্যাওয়ার্ড অফ 25 lakhs and a big function in হোটেল ওয়েস্টিন, এবং তখনকার শিল্পমন্ত্রী এবং অন্যরা যে আমাকে সেই ক্রাউন দিয়েছে। আমি আলহামদুলিল্লাহ, আপনি যেটা বললেন যে অনেকে করে তার পায় না, আমি কিছু হলেও পেয়েছি। তো এটা কান্ট্রি ব্র্যান্ডিংয়ের জন্য অনেক লোক, বিদেশি লোকরা ওটা দেখেছে। স্যার, যদি কান্ট্রি ব্র্যান্ডিং নিয়ে কোনো প্রশ্ন আপনাকে না করা হয়, আপনি আপনার নিজের জ্ঞান, নিজের অভিজ্ঞতা থেকে কি বলবেন? আমি বলবো যে বাংলাদেশ একটা অনেক সুন্দর দেশ, এখানকার লোকজন অনেক ভালো, অনেক আতিথ্যপরায়ণ এবং তারা অনেক কর্মঠ। আমি বলবো বাংলাদেশে কান্ট্রি ব্র্যান্ডিং করা খুব একটা কঠিন ব্যাপার হবে না। আমরা এই ব্র্যান্ডিংটা আমাদেরকে শুরু হতে টপ থেকে আমাদের আসতে হবে। আমি এদিক দিয়ে ভালো ব্র্যান্ডিং করব আর ওদিক দিয়ে গিয়ে ভাঙচুর করবে, এটা কোনো ব্র্যান্ডিং হলো না। আমার এই সবগুলি সিঙ্ক্রোনাইজড ওয়েতে ব্র্যান্ডিং করতে হবে। প্রথমত আমাদের দেশের লোকজন যারা আছে তাদেরকে সম্মানিত করতে হবে, তাদেরকে সম্মানিত অবস্থায় রাখতে হবে, তাদেরকে নার্স করতে হবে, তাদেরকে বড় করতে হবে, নার্চার করে তাদেরকে এই যে বাইরে পাঠিয়ে দিচ্ছি আমরা, এইভাবে না পাঠিয়ে ওদেরকে সুন্দরভাবে পাঠাবো। আমরা কারো টয়লেট পরিষ্কার করার জন্য যাব না, আমরা যাবো ওইগুলো সুপারভাইজ করার জন্য বা বড় চাকরি করার জন্য। আর আমাদের কান্ট্রি ব্র্যান্ডিংগুলো করার জন্য আমি জনগণের কাছে আমার অনুরোধ, আপনারা অনেক কিছু ছোটোখাটো জিনিসগুলো করেন না। আপনারা কিছু হলে রাস্তায় নেমে যাচ্ছেন, আপনারা কিছু হলে ভাঙচুর করতেছেন, এইটা কিন্তু কান্ট্রি ব্র্যান্ডিংয়ের জন্য অনেক খারাপ। আরেকটা কথা বলে রাখি, কান্ট্রি ব্র্যান্ডিং যদি খারাপ থাকে আপনি কখনো সুখী হতে পারবেন না। বি ইউ ইন বাংলাদেশ আর বি ইউ অ্যাব্রড, আপনি বলবেন যে ওই আপনার কান্ট্রি, যে কান্ট্রিতে কথায় জানা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ঝগড়া করেও রাস্তায় নেমে পড়ে যে আমরা ঝগড়া করছি, কিছু কথায় আপনার রাস্তাঘাট ব্লক করেন, এগুলো করেন না, এগুলো আপনারা ছাড়েন। যে কোনো সরকারি আসুক, ওয়েট করেন। আমি বলবো কান্ট্রি ব্র্যান্ডিংয়ের জন্য আপনারা ওয়েট করেন। দেশে একটা নির্বাচন হবে, সরকার আসবে, ভালো সরকার আসবে, এবং এটা আপনারা নিজেরা সুন্দরভাবে ইলেকশন দিয়ে করে আপনারাই কিন্তু আপনাদের নির্বাচনে আপনাদের প্রার্থীকে ভোট দিতে পারবেন। দ্যাট ইজ ফর শিওর। ইলেকশন উইল বি ভেরি ফ্রি অ্যান্ড ফেয়ার। দেন ইউ গিভ ইট। আপনি ভার্ডিক্টটা ভালো লোকের জন্য দেন, আপনি ভার্ডিক্টটা ভালো লোকের জন্য দেন, যাতে করে ভালো লোক আসে এবং তা ভালো লোকই শুধু ভালো কাজ করতে পারে, মন্দ লোক কখনো ভালো কাজ করতে পারে না। আমি আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ দেখি এবং আমি সবসময় মনে করি যে আমাদের দেশের দেখেন ইকোনমি কিন্তু স্টার্টই হয়নি এখনও। আমাদের জিডিপি এখন কত কম, আমাদের জিডিপি টোটাল জিডিপি কত কম এবং গ্রোথও তো কত কম। এখানে গ্রোথ হওয়ার অনেক সুযোগ আছে। যে ছেলে পরীক্ষায় খারাপ করছে সে সবচেয়ে খারাপ না, তারই বরঞ্চ পরীক্ষায় ফার্স্ট হওয়ার সুযোগ আছে। যে ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে ওর সুযোগ নাই, কিন্তু আমরা বাংলাদেশ তত ভালো করতে পারি নাই, কিন্তু আমাদেরই সুযোগ বেশি আছে। কারণ আমরা কিন্তু সবাই একই মতের লোক। এটি ভারতের মতো 38টা ভাষা না, হ্যাঁ, আর পাকিস্তানের মতো 7 ধরনের লোক না, আমরা একই ধরনের লোক, আমরা ভদ্র মানুষের। ইন জেনারেল পিপুল আর ভেরি জেন্টেল। কাজে আমরা এই দেশকে অনেক ভালো করব ইনশাআল্লাহ। আমি আপনাকে এসিওর দিই, আমার পার্টি পাওয়ারে আসলে ইনশাআল্লাহ আশা করি, এটা যেহেতু একটা অনেক পপুলার পার্টি, তারা হয়তো ইলেকশনে পাশ করে আসবো। আমরা আসলে দেখবেন আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে এই দেশের ব্র্যান্ডিংকে আমরা অনেক সুন্দর ব্র্যান্ডিং করব, এবং যেখানে কোনো অনাচার অত্যাচার, যেখানে কোনো বৈষম্য থাকবে না। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই ছিল চলতি হওয়ার আজকের পর্ব। আজ আমাদের সঙ্গে যিনি আলোচক ছিলেন সৈয়দ আলমগীর, তার কথা, তার অভিজ্ঞতা, তার জ্ঞান এই এক পর্বে সীমাবদ্ধ রাখার মতন নয়। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভকামনা রইল। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।